হচ্ছে ঠোঁট হাত পা এগুলো। আর বিষয় হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশনটা কি বলেছিলাম যে কোনো কিছুকে সাজানো, সেটা বলেছিলাম। তো চোখ কান নাক মুখ এগুলো যদি সাজানো হয় তাহলে কি হতে পারে একসঙ্গে? মুখোমুখি বা পোর্ট্রেট, যেটা ইংরেজিতে পোর্ট্রেট বলে। তো আগে আমরা আলাদা আলাদা করে চোখ কান নাক ঠোঁট হাত পা এগুলো এঁকে নিবো, তারপর হলো একটা টোটাল ফিগার করে নিব ধাপে ধাপে। তো চোখ কান নাক মুখ আঁকার পর আমরা প্রথমে শিখবো যেটা, সেটা হচ্ছে আদর্শ পোর্ট্রেট ড্রয়িং। দেখা যাচ্ছে বিশেষ বিশেষ মানুষের বিশেষ কোনো অঙ্গ যেমন চোখ কান নাক সবগুলো সমান সমান হয় না। কারো দেখা যাচ্ছে হয়তো বেশি চোখ সুন্দর হতে পারে, কারো ঠোঁট সুন্দর হতে পারে, নাক সুন্দর হতে পারে। হ্যাঁ, এখন যেগুলো মানে যে মানুষ বা যে ড্রয়িং এ চোখ কান নাক সবই সমান সুন্দর হবে, সেটাই হলো আদর্শ পোর্ট্রেট ড্রয়িং। ঠিক আছে? কারণ দেখবেন হয়তো চুলের জন্য সুন্দর দেখায়, কিন্তু যার সবগুলোই ভালো সেটাই হলো আদর্শ। তো আমি কখনো কি চোখ কান নাক ঠোঁট এগুলো আঁকা হয়েছে? হয়নি না? তো প্রথমে আহ, চোখ দিয়ে শুরু করি, চোখের অংশটা। মানে আজকে আলাদা আলাদা করে চোখ কান নাক ঠোঁট এটা আঁকা শিখবো। এরপর সেটাকে কম্পোজ করবো, একটা মুখমণ্ডল আঁকা শিখবো। ঠিক আছে? আলাদা করে একবারে অন্তত প্র্যাকটিস করে নিই, তারপর একটা মুখমণ্ডল চলে যাবো। নাহলে প্রথমে সাজানোতে গেলে হয়তো একটু কঠিন মনে হতে পারে, এই জন্য আলাদা করে একবার হলো দেখে নেব। তো এই যে লাইনগুলো আমি দিয়ে নিচ্ছি, এটা আপনারা আলাদা করে লাইন ড্রয়িং করবেন, কারণ এগুলো আমার অপরের জন্য। ঠিক আছে? দেখেন আমি এরকম মোটা করে লাইন দিতে পারতাম, কিন্তু আলাদা করে, এটা আমার শুধুমাত্র বোঝার সুবিধার্থে। এগুলো আমাকে ইরেজ করে ফেলতে হবে পরে আবার। একটা আয়তাকার রেখে নিচ্ছি, তাই না? বা আয়তাক্ষেত্র। তো এবার এই অংশটাকে দেখেন, এটাকে যদি আমি চার ভাগ করি, এইভাবে যদি এইগুলো করার দরকার নেই, এইটাই শুধু এই লাইনটা দেবে। চার ভাগ করি, তাহলে উপরে চার ভাগের এক ভাগ একটা অংশ একটা লাইন টেনে নিয়েছি আমি। ঠিক আছে? এরকম হয়েছে। মানে এর ভিতর থেকে আমি চোখ আঁকা মানে বের করবো আর কি, ড্রয়িংটা বের করবো। তো এখান থেকে দেখেন, এইখান থেকে এইখানে হলো সেন্টার, এই আয়তাকারের এইটা সেন্টার। তাহলে এখান থেকে এইভাবে ঘুরে যে এইভাবে দেন। সেন্টার কোথায় একটা বিন্দু দিয়ে নিলে আপনার সুবিধা হবে। হ্যাঁ, একটু এদিক ওদিক হোক, কিন্তু দেখেন আপনি ওই সেন্টারটা না যখন নির্বাচন করেছেন তখন কিন্তু অন্য জায়গায় মিলে গেছে। হ্যাঁ, আর আমরা যেগুলো দেখি যে শিশুদের ক্ষেত্রে প্রথমেই যদি একটু খামখেয়ালি বা একটু জেদি একগুঁয়ে এরকম হয়ে যায়, তাদের মানে কন্ট্রোল করা একটু কঠিন হয়ে যায় নাকি, তাই না? আর এখানে ওরকম, আমি নিয়ম তান্ত্রিক যদি ড্রয়িংটা একবার শিখি যে আমার এইখান থেকে এই ড্রয়িংটা এই সেন্টার পর্যন্ত যাবে, একটা উদ্দেশ্য যদি থাকে তাহলে সহজ হয়। আর উদ্দেশ্য ছাড়া যদি আমি লাইন টানতে থাকি তখন হয়তো উদ্দেশ্য করে যদি এইটাই যদি আমার উদ্দেশ্য থাকে হয়তো এখানে এখানে যেতে পারে, কিন্তু উদ্দেশ্য ছাড়া হয়তো এখানে বা এখানেও চলে যেতে পারে। এই জন্য উদ্দেশ্য নিয়েই ড্রয়িং করবো আর কি। এবার এখান থেকে এই বরাবর যদি হয়, এখান থেকে যদি এরকম কাত হয়ে থাকবে। ঠিক আছে? মানে বাঁকা হয়ে থাকবে, এইভাবে 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 উঠবে। আমি সরাসরি দেখা যাচ্ছে আমি এইভাবে চোখ এঁকে দেখাতে পারতাম, এরকম করে আঁকতে পারতাম, এখান থেকে এরকম করে আঁকতে পারতাম, আইবাল দিতে পারতাম, পারতাম না। কিন্তু একটা ফরম্যাটের মধ্যে দিয়ে যদি যাই তখন বলার সম্ভাবনাটা কম। এবার এটা সেন্টার ছিল এই বরাবর, আর এখান থেকে
এখানে এইভাবে দিব, এখান থেকে এগুলো। তাহলে আমার আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা কম থাকলো কি? আপনারা মনে হয় বাসায় এটা মানে ড্রয়িং করার সুযোগ পাচ্ছেন না মনে হয়। পাচ্ছেন? একটু প্র্যাকটিস করেন, বিশেষ করে ওই জিওমেট্রিক ফর্ম গুলো। এমনি আর কিছু দরকার নেই, ওইটা পারলেই হবে। নেট প্র্যাকটিস করার সময় ক্রিকেট খেলা তো অবশ্যই মানে যখন নেট প্র্যাকটিস করে অল্প একটা জায়গার মধ্যে করায় না, কিন্তু ওইখানে যে ভালো করে সে মাঠে গেলে কিন্তু ভালো করে। এই জন্য আমারই তেমন কিছু আঁকার দরকার নেই, আপনি শুধু জিওমেট্রিক ফর্ম গুলো আঁকবেন। তখন কি হবে, এইভাবে আছে, এইভাবে আছে, হ্যাঁ, তারপরে এইভাবে কোরাস আছে, কত কিছু আছে, এরকম করতে থাকলে তখন এই ফর্ম গুলো ওখানে কাজে লাগে। আমি এইখানে এইভাবে আছি, অর্ধবৃত্ত এইভাবে দিলাম, আর একটা অর্ধবৃত্ত দিলাম। হ্যাঁ, তারপর আমি কার্ভ লাইন শিখেছিলাম, এরকম করে কার্ভ লাইন শিখেছিলাম। এখান থেকে এইটুকু আমার লাগছে এখন। হ্যাঁ, মানে হাতকে ফ্রি করতে হবে। এবার এই অংশটাকে যদি দুই ভাগ করি, এরকম এখান থেকে যদি দুই ভাগ করি এরকম, তাহলে এর ভেতর থেকে আমাদের আইবলটা কিন্তু এইখান থেকে ঢাকা আছে, কিন্তু এখানে উপরের পাতা দিয়ে, তাই না? নাকি এই যে স্বাভাবিক আমি তাকাচ্ছি আমার উপরের পাতা দিয়ে আইবলটা একটু কিছুটা ঢাকা আছে কিনা। তো এইটা তো সেই উপরের পাতা, আমি বুঝিয়েছি। দেখেন এটা আরো সহজ হবে, এই যে উপরের লাইনটা একটু ইরেজ করে নিই। এই দেখেন প্রথম যে লাইনটা, এইটাও ইরেজ করে নিই। এখন আমার এই ড্রয়িং গুলোর কোনো দরকার নেই। এই যে আয়তাকার দিয়ে নিয়েছিলাম, এই আয়তাকারটাকে আমি এখন ইরেজ করে ফেলতে পারবো। এই দেখেন, এরপর এই যে এই আইবলটা, এই এইটা হলো উপরের পাতা, চোখের পাতা। এখানে দেখা যাচ্ছে যে হালকা চোখের কর্নারটা একটু চেঞ্জ করে দিতে পারি। বহুত এরকম হয় না, এরকম হতে পারে, এখান থেকে একটু এরকম হতে পারে, তাই না? যদি আমি আয়তাকারটা এঁকে না নিতাম তাহলে আমার এই ড্রয়িংটা মনে হয় না এরকম ভালো হলো। তখন একটু আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা থেকে যেত। এবার এই সার্কেলটা দিলাম, মানে বোঝার সুবিধার্থে আমি কিন্তু এই ড্রয়িং এইটুকু দিয়েছি আর কি, এইটুকু এখানে থাকবে না। যে উপরের পাতা দিয়ে, চোখের পাতা দিয়ে যে আইবলটা ঢাকা আছে, দেখেন, তাই না? এবার এইটারও তো একটা সেন্টার আছে, আইবলটার এরকম থাকলো, এবং আমাদের চোখের ভেতরের অংশটা যদি খুব ক্লোজ করে দেখা হয় দেখবেন যে এরকম টাইপের। যখন কোনো কিছু আপনি খুব খেয়াল করেন, এই যে কর্নিয়াটা দেখেন একদম সার্কেলের ভেতর, দেখেন এখানে এই অংশটা যখন খুব খেয়াল করে দেখা হয় এই উপরের এই পর্দাটা আস্তে আস্তে সরে যায়, এটা বড় দেখায়। যখন আপনি খুব এরকম ক্লোজ মানে ক্যামেরা যেরকম জুম করার মতো, চোখেও কিন্তু জুম করে, যখন আপনি খুব ক্লোজ করে দেখবেন তখন এইটা আবার এরকম বড় হতে থাকে, এরকম ভেতরটা এরকম থাকে। কিন্তু এইটাকে এখন বড় করে দেখছি বলে এরকম, কিন্তু যখন আমি এরকম ছোট করে একটা চোখ আঁকবো এরকম করে, তখন তার অতটা দেখতে পাবো না, তখন আমরা এরকম দেখবো। বড় করে আঁকার একটাই কারণ, আগে যদি সঠিক বর্ণনটা জানা থাকে, ছোট বড় মাঝারি আঁকা সহজ হয়ে যাবে। এইটা এরকম করে আমি দেখাতে পারতাম একবারে।
নিচের চোখের পাতাটাও এরকম আলতো করে দিয়ে দিই। এবার আমাদের এই যে আই ব্লুটা, ব্লুটার কিন্তু একটা ক্যারেক্টার আছে। দেখেন এখান থেকে ব্লু গুলো এইভাবে আসছে, কিন্তু এইখান থেকে আবার এইভাবে ঘুরে গেছে, এভাবে ঘুরে নিচের দিকে চলে গেছে, এখানে আবার এইভাবে আছে। এরপর এই যে চোখের পাপড়িটা এখান থেকে এদিকে গেল, এইটা বরাবর থাকলো, এখান থেকে আবার এদিকে আসলো। ঠিক আছে? টোটাল কাউন্টার ড্রয়িং করবো আমাদের। যখন আমরা কোনো মুখমণ্ডল আঁকবো, তখন আমাদের কানের ড্রয়িংটা সবসময় একটু কম থাকবে। কারণ দেখেন সব থেকে আগে আছে না, তার পেছনে চোখ, তারপর এখানে চোয়াল, তারপর কান, অনেক পেছনে, মানে গুরুত্ব কম। একসাথে যদি পাঁচজন দাঁড়িয়ে থাকে বরাবর, বরাবর যদি থাকে, সবার পেছনে যদি থাকে, তার গুরুত্ব একটু কম থাকবে কিনা? তো ওরকম এইটা, চোখটা দেখেন কতটা ডিটেলসে গেছি, কানটা অতটা ডিটেলসে এখন। আর আপনি কখনো সামনের থেকে পেছনে বেশি দেখেন না। দেখেন এখান থেকে 10 হাত দূরে যতটা দেখেন, 20 হাত দূরে কি সমান দেখতে পাবেন? অবশ্যই কম দেখতে হবে। এই কারণে এখানে ডিটেলসটা কম দেখা পড়ে। কান আঁকতে গেলে অ্যাঙ্গেলটা যেমন দেখায় সেটা আগে শিখে নিব, অনেকটা জিজ্ঞাসা চিহ্নের মতো। এটা এটা কি অনেকটা জিজ্ঞাসা চিহ্নের মতো না? এটা প্রশ্নবোধক চিহ্নের মতো। জাস্ট একটা আউটলাইন দিয়েছি, ওই যে এখানে যেমন প্রথমে আউটলাইন দিয়েছিলাম, তারপর আলোচনায় পরে। এইটা যদি আবার এরকম করা হয়, দেখেন এইটা একটা ফলও মনে হচ্ছে, তাই না? উল্টা করে যদি দেখি, কি ফলের মতো মনে হচ্ছে এটা? যদি উল্টা করে দেখায়, আম না, লাউয়ের মতো দেখাচ্ছে।
হ্যাঁ, উল্টা উল্টা করে এখান থেকে দেখা যাচ্ছে আমরা একটা এরকম করে দুটো করি, যেমন আমার কানে একটা আছে মার্কের মতো, এরকম না? তো ওগুলো পরে যায়, অর্নামেন্টস এ পরে যায় আগে, অন্তত কানে কানটা তো আর কি যেখানে করতে হবে। হয়েছে এরকম? অসুবিধা হচ্ছে কি এরকম করে কম আঁকতে? দেখি একটু দেখান তো। হেলে গেছে, মানে এটা দেখেন এরকম বরাবর আছে তাই না, কিন্তু এরকম হেলে গেছে। দেখি আপনারটা সোজা করে দেখুন, খাতাটা সোজা করে তাহলে হেলে গেছে একটু, দেখি। হ্যাঁ, অনেকটা সোজা আছে, যেন হেলে না যায়। কোনটা ঠিক আছে? এ দেখেন হেলে কেন গেছে, আমি তো এইটা এইভাবে একটা আয়তাকার এঁকে নিতে পারতাম সোজা করে। এরপর আমি যদি এইভাবে আঁকতে বলতাম তাহলে কিন্তু আর কি হতো, ওই ওই কাত হওয়ার সম্ভাবনাটা থাকতো না। এ পাশে একটু অল্প ফাঁকা আছে, এ পাশে একটু বেশি ফাঁকা আছে, তাহলে এইটা কি আর বাঁকা হওয়ার সম্ভাবনা থাকতো, মানে হেলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকতো? হ্যাঁ, প্রথমবার মনে হতে পারে যে স্যার কেন আয়তাকার রাখলো, এইভাবেও তো সরাসরি এইভাবে আঁকা যায়, কিন্তু দেখেন গুরুত্ব আছে কিনা, আছে না? মানে আপনারা বিগিনার হিসাবে আপনাদের অবশ্যই এটার প্রয়োজনীয়তা আছে। এটা ওরকম করে এতটা মানে আয়তাকার এঁকে সেটাকে চার ভাগের এক ভাগ চোখের পাত মানে উপরে পাতালাম, তারপরে এই যে সেন্টার দিয়ে এইটা আইবলটার জায়গা করে নিলাম, কেন করলাম? ওই একটাই কারণ, নির্দিষ্ট জায়গায় বসাতে পারবো। প্রথমবার তো আমাদের আইডিয়া অতটা ভালো থাকবে না, যখন একই রাস্তায় বারবার চলতে থাকবে, চোখ বন্ধ করে দিল। এখন কিন্তু আমি চোখ বন্ধ করে আমার জুতা এখানে খুঁজে পাবো, এখান থেকে বারান্দা যাবো, বারান্দা থেকে জুতাটা খুঁজে পাবো, কারণ আমি অভ্যস্ত। হ্যাঁ, হালকা, সমস্যা নেই, ওটুকু একটু এদিক ওদিক হবে, সমস্যা নেই। কিন্তু আমি বোঝাতে চাইছি যে আয়তাকার দিয়ে আপনাদের বিগিনার হিসাবে বলতেছি যে দরকার আছে কিনা। সঠিক পথে যখন একবার আপনি চলতে শুরু করবেন, তাকে বেপথে নেওয়া যায় না, যারা বেপথে একবার চলা শুরু করে তাদের সুপথে আনা যায় না। এই জন্য আমি প্রথমে এটা আয়তাকার দিয়ে দেখিয়েছিলাম। যে কেন করেছিলাম, এটা কিন্তু আপনারা নিজেরাই প্রমাণ করলেন যে আয়তাকারের মধ্যে যদি আঁকতেন তাহলে অতটা হেলে যেত না। এইটা হলো মানে সঠিক নিয়মের জায়গা থেকে আঁকতে গেলে এরকমই হবে। এরপর এরকম উপরের কানের পাতাটা, চোখের পাতাটাকে কানের পাতা বলে, বলে না? বলে কানের পাতা বলে। মানে এক লাইনে আঁকবো না, একটু আলোছায় রাখতে হবে, ড্রয়িং এর মধ্যে একটু আলোছায় রাখতে হবে। দেখেন এই লাইনটা টানলাম, এদিকে যতটা ডার্ক ছিল এদিকে কিন্তু হয়নি, কারণ কি, সরু লাইন যদি আমি দিতে যাই নিচের দিকে অবশ্যই একটু সফট হ্যান্ডে আঁকতে হবে, তখন দেখেন একটু লাইট হয়ে যাচ্ছে। আপনি একটা ছোট চুলও যদি তুলে দেখেন, মাথা থেকে তুলে দেখবেন যে গোড়াটা যতটা কালো থাকবে ওই ডগার দিকে অতটা দেখবেন যে কালার মানে অতটা জেল্লা নেই, চুলের ডগাগুলো লালচে দেখায়। আপনি চুল ছাড়িয়ে ফেলবেন, দেখবেন আবার চুল আপনার কালো মনে হচ্ছে। ওরকম ড্রয়িং এর ক্ষেত্রে ঠিক ওরকম আলো ছায়া থাকে, লাইনের মধ্যে অবশ্যই আলো ছায়া থাকবে, যেখানে সরু হয়ে এসছে দেখেন। এখানে আমি আপনি দিয়ে দেখতে পারেন যে মার্কার দিয়ে একটু হইলেও ফ্যাকাশে হবে, এইটাই হলো আলো ছায়া। মানে একটা লাইনের মধ্যে আলো ছায়া এইভাবে এরকম করে, মানে কোথা থেকে শুরু হচ্ছে কোথা থেকে শেষ হবে, হ্যাঁ, এরকম একটু আলো ছায়া থাকবে, যে এখানে লাইট পড়ার কারণে ওইটা ওরকম থাকছে না।
এটা কানের পাতা হলো কানের এবার ভেতরের অংশটা, যেখানে কর্ণ কুহরটা থাকে। এই অংশটা, ভেতরের অংশটা, এইটা একটু হালকা বাঁকা করে নেন। দেখেন এটা অনেকটা জিজ্ঞাসা চিহ্নের মতো হয়ে গেছে, একদম জিজ্ঞাসা চিহ্নের মধ্যে। এখানে এরকম একটা অংশ আছে। মানে এইটা এইদিকে একটু সরু হয়ে গেছে, এখান থেকে আবার এইদিকে সরু হয়ে আসছে। মানে ছবি জীবন্ত করতে গেলে অবশ্যই আলো ছায়া প্রয়োগ করতে হবে। আমরা যদি শুধু লাইট থাকে চোখে, চোখ দেখবেন যে সূর্যের দিকে তাকালে ঝলসে যায়, মানে ওখানে আমরা বেশি আলো দেখি, এই কারণে চোখটা ঝলসে যায়, কম দেখি। কিন্তু আলো এবং ছায়া কম্বিনেশন যদি ঠিক থাকে তখনই আমরা সহজে দেখতে পাই। তো ছবি জীবন্ত করতে গেলে এই আলো ছায়ার দরকার আছে, ড্রয়িং এর মধ্যেও আলো ছায়ার দরকার আছে। এ পর্যন্ত হয়েছে? হ্যাঁ। এবার এটা এমন ভাবে থাকবে যেন আলতো করে ঘুরে যাচ্ছে লাইটের কারণে, মানে কাটা ছেঁড়া, কিন্তু তারপরেও যেন মনে হয় না যে মিশে আছে। এরকম আলাদা আলাদা হয়ে আছে, কিন্তু সেটাও যেন মনে হয় যে না মিশে আছে। এরপর দেখেন এখানে একটা ইউ শেপ মতো দিয়েছে এই বরাবর। এইটাকে যদি দুই ভাগ করা হয় এইভাবে, অর্ধেকটার বাঁ পাশের অংশে দিয়েছেন ইউ শেপটা একটু লম্বাটে। এরপর এখান থেকে এইভাবে আসলো, অনেকটা দেখতে বয়ের মতো, তাই না? এখান থেকে এরকম হয়েছে সবার পিছনে আপনার হয়েছে। এই অংশের থেকে এই অংশটা মনে হচ্ছে বড় হয়ে গেছে, কানের পাতা, অনেকে কানের লতিও বলে, ওইটা একটু বড় মনে হচ্ছে। কারণ দেখেন এটার প্রস্থ, মানে প্রস্থ যদি এরকম হয়, দেখেন এখান থেকে যদি এরকম দেখেন প্রায় এই অংশটা অনেক দ্বিগুণ। ঠিক আছে, দেখেন এই অংশটা, দেখেন এই অংশটা, তাহলে উপরের অংশটা দ্বিগুণ, প্রায় দ্বিগুণ। ওটা কি হয়েছে? হয়নি। মানে উপরের এই অংশের থেকে এই অংশটা প্রায় দ্বিগুণ, তাহলে এটা প্রায় অর্ধেক নিচের অংশ। এইভাবে কিন্তু তুলনা করতে শিখতে হবে, কিন্তু যা বলছি এটা তো যদি নোটস করা হয়
তাতে মাথা খারাপ হয়ে যাবে করতে করতে, তাই না? এরপর না কাটবো, তাহলে কি এবার কি আয়তাকার দিয়ে নিবো নাকি আয়তাকার ছাড়া আঁকবো? আয়তাকার লাগবে তাই না? হ্যাঁ, আয়তাকারের দরকার আছে। মানে প্রথম বার হিসাবে অবশ্যই মানে এঁকে নেওয়া ভালো মনে হচ্ছে। আয়তাকারটা দিয়ে নেন। আর এটাকে যদি বিভাগ করা হয় এরকম জায়গায় সেন্টার হবে, তাই না? সেন্টার দেওয়ার পর এখান থেকে একটা ভি এর মতো, কিন্তু এটা একটু মিলে আছে, ভিটা তো এরকম হয় কিন্তু এটা এরকম, এই কর্নারটা থাকবে না। আবার এইটা আবার এদিকে হেলে গেছে, এটা হেলে গেছে, হয়েছে? হ্যাঁ। এবার এখানে একটু গ্যাপ রেখে এই বরাবর এখান থেকে একটু গ্যাপ রেখে একটা বিন্দু দিব। এইখান থেকে যতটা ছিল এখান থেকে ততটা দূরে বরাবর উপরে এভাবে একটা বিন্দু দেন। দেখেন এটা কোথায় গেছে, এরকম, এটা সোজা লাইন, এটা এখানে যাবে। হ্যাঁ। তো এবার এইখান থেকে সেন্টার কোথায়, এখানে, তাই না? তো এইখান থেকে এইটাকে দুই ভাগ করবো, এই অংশটাকে দুই ভাগ করবে এখানে, এই অংশটাকে আবার দুই ভাগ করবে এখানে। এবার এই বিন্দুতে মেলাবো। এইদিকে একটু চাপা আছে, ছোট হবে, নিচের দিকে যেটা হচ্ছে একটু বড়, হয়েছে কি লাইন টানা দুটো খবর হয়েছে? এবার এখান থেকে অনেকটা সংখ্যা এক এর মধ্যে এরকম না? একটু এরকম হয় নাকি? কিন্তু আমরা এই পর্যন্ত রাখবো, এইটা দিব না, আর এইটা, ঠিক আছে? এখান থেকে ঠিক একই ভাবে উল্টে এভাবে। এখান থেকে একই ভাবে টানবো, এরকম যদি হয় এইটাকে আর এইটা থাকবে এরকম। এবার এই যে ভি মতো ছিল, এটা একটু হালকা বাঁ দিকে পাঠিয়ে দিবো, এখান থেকে এটা ডান দিকে পাঠিয়ে দিবো। এবার আমি বলেছিলাম যে আলো ছায়া, আলো ছায়া যদি দেখা যাচ্ছে আমি এভাবে আছি, আমার লাইটটা এখানে দিয়ে আসছে, তাহলে এইটা যদি আমি ভাবে ধরি, তাহলে এখানে এই ড্রয়িংটা এরকম করে দিয়ে দিব, এইটা যতটা সরু করা যায়। এই দেখেন আগে থেকে কি ভালো দেখাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে এই পাশে যে লাইটের কারণে একটু লাইট ড্রয়িংটা একটু সরু দেখাচ্ছে, এবং একটা এখানে এই বাম পাশটা ডার্ক বলে একটা এই ড্রয়িংটা আরো বেশি বোঝা যায়, এইভাবে ড্রয়িং থাকে একটা পাশে একটা এরকম। এবার এখান থেকে এই এভাবে
আয়তাকার ছাড়া আঁকতে গেলে তখন আরো বিপদ হয়ে যেত, এখন যেমন মনে হচ্ছে আরো কঠিন মনে হতো, এরপর আমার এগুলো লাগছে না। এখানে একটু হালকা ভাবে বাঁকা করে দিতে হবে, এমন ভাবে কন্টিনিউ করতে হবে যেন মনে না হয় যে আমি জোর করে বাঁকা করে দিয়েছি, এরকম যেন মনে না হয়। এই যে এত ডিটেলস কেন করছি, যদি পড়ার ক্ষেত্রে কথা বলি, আমি একটা টপিক সম্পর্কে দেখা যাচ্ছে 10টা লাইন মুখস্থ করেছি, অনেক সময় ভুলে যাওয়ার প্রবণতা থাকে, আমাদের তো থাকে নাকি ভুলে যাওয়ার, কিন্তু 10 লাইন যদি পড়ি ভুলতে ভুলতে হয়তো 5 লাইন 6 লাইন মনে থাকবে, যদি 5 6 লাইন পড়ি হয়তো 1 2 লাইন, মানে ভুলে যদি যাওয়ার প্রবণতা থাকে, আমাদের থাকবে, এটা কম বেশি থাকবে। এই কারণে এতটা ডিটেলস বলছি এবং করছি, ভুলে গেলে যাতে কিছুটা যেন অবশিষ্ট থাকে। টাইম দেখা, এখন 4 মিনিট বাকি আছে, এর মধ্যে আমি কোডটা দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে, ওই আমি আউট অফ টাইম দেখাচ্ছি, এই জন্য বলেছি। ঠিক আছে, এখন দেখেন এইটা যদি না থাকে তাহলে এইটার সঙ্গে কিন্তু অনেকটা সামঞ্জস্যতা যাচ্ছে, কিন্তু এটা একটু বড়, এটা ছোট হয়ে গেছে। ওটাও পরে শেখাবে যে কতটা বড় না করলে কতটা বড় ছোট হবে বা চোখ হবে, ওটাও একটা পরিমাপের মধ্যে থাকবে। কোডটা এটা আলাদা করে লাইন টেনে নেন। এই যে আমি এক এক জায়গায় এক একটা আঁকছি, কিন্তু এইটাকে নির্দিষ্ট জায়গায় বসাবো যখন, সেটাই হবে কম্পোজিশন। হয়েছে? লাইন টেনেছেন আলাদা করে। এবার এটার সেন্টার কোথায় হতে পারে, এরকম হতে পারে। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এখন কাছে এই অঙ্কটা ছোট হয়ে গেছে, একটু বড় করে দেন। হ্যাঁ, এবার বেশি করে। এটা অপরিজনের জন্য আলাদা করে আঁকতে বলেছি। এরপর এই যে এখানে নাকে এখানে যেমন বিয়ের মতো দিয়েছিলাম, এখানে বিয়ের মতো করে এঁকে নিব। উপরে? হ্যাঁ, উপরে। আলাদা করে এরকম। আবার একটু কোণাকৃতি কম হবে, অতটা কোণাকৃতি হবে না, এই ঘুরে থাকবে, স্মুথ হয়ে ঘুরে থাকবে। হ্যাঁ, কিন্তু একটা ছোট পেজ যখন আঁকি, এক আঙুলের টিপের মধ্যে এরকম যদি আঁকি, তখন কি করি, একটা ঠোঁট আমি কিভাবে আঁকি, একটা উপরে এরকম এই এরকম এই দিয়ে ঠোঁট বোঝাই। তো এইভাবে কিভাবে ঠোঁট হয়, এখানে এটা নাক, এটা ভুরু, তাহলে এটা ঠোঁট হলো কিনা, তাই না? কিন্তু এইভাবে যদি দেখায় তাহলে কি ঠোঁট বলবে? বলবে না। কিন্তু পাশাপাশি যখন চোখ থাকবে, নাক থাকবে, তখন কিন্তু এটা ঠোঁট মনে হবে। কিন্তু এইভাবে যদি বলে, যদি বলে এটা ঠোঁট, তো মানবে? মানবে। হ্যাঁ, কিন্তু দেখেন এইখানে যখন আমি নাক চোখ এঁকেছিলাম তখন এটা কিন্তু ঠোঁট মনে হচ্ছিল। মানে মানে কারোর জন্য কারো পূর্ণতা কিন্তু তৈরি হয়। এবার এইখান থেকে এটা কিভাবে পাকা হয়ে এরকম ঘুরে যাবে, ঠিক একই ভাবে বাম পাশেটাও। দেখেন এটা কিন্তু অনেকটা ধনুকের মতো দেখাচ্ছে, এইভাবে যদি দেখেন, ধনুক দেখেছেন এরকম হয় না? আর এইভাবে যদি তীর থাকে, এরকম
এটা যদি এইভাবে লম্বা লম্বি ভাবে যদি দেখি, এখান থেকে এই, এখান থেকে এই। এটা কিন্তু ধনুক আর এটা হলো তীর, এরকম থাকে না? এইটাকে আমরা ওই, এটা ভার্টিক্যাল ভাবে আছে, খাড়া ভাবে আছে, এটা হরাইজন্টাল ভাবে আছে, আড়াআড়ি ভাবে আছে। এইটাকে বলে ভার্টিক্যাল, মানে যেটা লম্বা লম্বি ভাবে থাকে সেটাকে ভার্টিক্যাল বলে, আর যেটা আড়াআড়ি ভাবে থাকে সেটা হরাইজন্টাল। এগুলো আঁকার দরকার নেই, সুবিধার্থে দিয়েছি এভাবে। ধনুকের মতো কিনা? এবার এইখানে যতটা, মানে আমাদের উপরের ঠোঁটের থেকে নিচের ঠোঁটটা একটু হলেও ভারী হয়, ন্যাচারালি একটু হইলেও ভারী হবে। তাহলে এখানে এই যে দূরত্বটা, এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এইখানে যে দূরত্বটা তার থেকে একটা বিন্দু হইলেও আমি, যদি এরকম হয়, একটা বিন্দু হইলেও আমি নিচে একটা বিন্দু দিয়ে নিব, তাহলে ওর থেকে বড় হলো কিনা? অনেকের হয়তো দুটো ঠোঁটই সমান হতে পারে, কিন্তু ওই যে বললাম আদর্শ যেটা, সেটা উপরের ঠোঁটের থেকে নিচের ঠোঁটে একটু হলেও ভারী হবে বা বড় হবে। এইটাকে যদি, এই অংশটাকে যদি দুই ভাগ করা হয়, তখন এরকম হতে পারে, এর থেকে একটু একটু বাইরে নেবে এরকম, এখান থেকে নিচে এসে একটু বাইরে, এখান থেকে এসে এরকম। এবার এখান থেকে এইভাবে লাইন টানবে, হালকা বাঁকা হয়ে যাবে, মানে একদম স্ট্রেট নয় আবার খুব বাঁকা নয়, এরকম। দেখেছেন হালকা বাঁকা, তাই না? বেশি বাঁকা মনে হচ্ছে কি? দেখেন এটা যদি সোজা লাইন হয়, তাহলে ওইটা কতটা বাঁকা? হালকা। হ্যাঁ, মানে এই যত কিছু বলছি সব মাথায় নিয়ে যদি ছবি আঁকেন, দেখবেন সহজ হয়ে গেছে ছবি আঁকাটা। দেখি নোট করে দেওয়া সম্ভব? হয়তো সম্ভব, কিন্তু আপনারা ওইভাবে পড়ে কি মুখস্থ করা সম্ভব কিনা? এই যে, এই যে এখানে যখন দেখালাম যে এরকম করে এইটা আর এইটা ঠোঁট, মানবেন আপনি? কিন্তু এইখানে ওরকম ভাবে কম্পেয়ার করতে যদি শিখি আমরা, যে কতটুকু বাঁকা সোজা লাইনের পাশে হালকা, মানে এটা তাহলে বুঝতে পারছেন তো যে কতটুকু বাঁকা। হ্যাঁ, এবার এখান থেকে এভাবে দিই, আমাদের যে ঠোঁটের কোনা বলি আমরা, বলি না নাকি? ঠোঁটের কোণে হাসি, মিষ্টি হাসি, এরকম বলি তো। তো এইটা এই কোণটা অতটা মানে তীক্ষ্ণ হবে না, একটু সফট হবে। ঠিক আছে, মানে আমি তো একবারে এরকম করে রেখে দিতে পারতাম, এই এই তারপরে দেখা যাচ্ছে এই, এত কথা বলার কোনো দরকার ছিল না, একবারে দেখে দিতে পারতাম। কিন্তু এইভাবে বলাতে আপনার সুবিধা হবে কিনা, যে এইখান এইখান থেকে কতটুকু আসবে বাঁকা হয়ে আসবে, এইখান থেকে মানে কতটুকু বাঁকা হবে, এখানে কিভাবে মিশবে, এই অংশটা কতটুকু হবে, কিভাবে মিশবে, সহজ হবে না? এবার